আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা, আপনাদের সঙ্গে আমি শান্তনু। এই মুহূর্তে আমাদের রাজ্য তোলপাড় হয়ে উঠছে, যত দিন যাচ্ছে তোলপাড় হয়ে উঠছে। কেন তোলপাড় হয়ে উঠছে? বাংলাদেশ ইস্যু নিয়ে কিন্তু তোলপাড় হয়ে উঠছে। আপনারা প্রত্যেকে জানেন এই মুহূর্তে অবরোধ, উত্তাল বাংলাদেশ, অশান্ত বাংলাদেশ। কেন? কারণ সেইখানে সংখ্যালঘুদের নিরাপত্তা আগামী দিনে কি হবে, ভবিষ্যৎ কি, সেই নিয়ে কিন্তু বাংলাদেশ তোলপাড় হচ্ছে। চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারির পর থেকেই উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। কিন্তু ওই বাংলাদেশের যা এই মুহূর্তে রাজনৈতিক প্রেক্ষাপট, তারই কি কোনো রিফ্লেকশন পড়ছে আমাদের রাজ্যে? এই কথা কেন বললাম? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যত দিন যাচ্ছে, 2-3 দিনে কিন্তু ইতিমধ্যেই আমাদের রাজ্যে তার প্রভাব পড়তে শুরু করেছে। বিভিন্ন জায়গা থেকে কিন্তু মিছিল করা হচ্ছে, প্রতিবাদ জানানো হচ্ছে, যে যার মতো কিন্তু ভয়েস আউট করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমাদের এই অনুষ্ঠান অর্থাৎ নীতি নির্ণয় না দুর্নীতিতে বাংলাদেশ ইস্যু নিয়ে কি এই রাজ্যেও দুর্নীতি শুরু হচ্ছে? বাংলাদেশের এই ইস্যু নিয়ে এই রাজ্যে, মানে আমাদের রাজ্যে কি দুর্নীতি শুরু হচ্ছে? এই নিয়েই আমাদের আজকের পর্ব নীতি নির্ণয় না দুর্নীতি, এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র অদিতি মৈত্র, আমার পাশে বসে আছেন। অদিতিদি, আপনাকে নীতি নির্ণয় না দুর্নীতিতে স্বাগত। অবশ্যই। আমি যে ইস্যু নিয়ে শুরু করলাম, যে টপিক নিয়ে শুরু করলাম, কেন বললাম? কারণ আপনারাই কিন্তু প্রথম রাজনৈতিক দল, বিরোধী দল নেতা আপনাদের দলের, তিনি বলছেন এই ইস্যু অর্থাৎ বাংলাদেশ ইস্যু নিয়ে কিন্তু আপনারা রাস্তায় নেমে গেছেন এবং কর্মসূচিও ঘোষিত হয়েছে। তাহলে আপনারাই কি এই আন্দোলন যা বাংলাদেশে চলছে এই রাজ্যে নিয়ে এলেন কোনো দুর্নীতি করতে? বলুন। শুনুন, এটা তো দুর্নীতি নয়, প্রত্যেকটা মানুষের এটা সম্পর্কে জানা উচিত। আজকে ধরুন যে হিন্দু সংখ্যালঘু বাংলাদেশে যারা আছে হিন্দুরা, তারা তো ওখানকার সংখ্যালঘু, তাদের ওপর নির্দয়ভাবে অত্যাচার করা হচ্ছে। আমরা প্রত্যেকটা মিডিয়া মারফতে দেখছি, সংবাদ মাধ্যমে দেখছি, আমরা তাদের দোকান লুট করা হচ্ছে, তাদের নির্দয়ভাবে মারধর করা হচ্ছে। এবং এখানে যারা সংখ্যালঘু অর্থাৎ মুসলিমরা, তারা কিন্তু অত্যন্ত ভালোভাবে এখানে আছেন, তাদেরকে কোনো রকম তাদের উপর অত্যাচার নেই। আমরা কোনোদিনও কোনো মুসলিমদের ওই মসজিদগুলো আমরা ভাঙতে যাচ্ছি না, কিন্তু একের পর এক হিন্দু মন্দির বাংলাদেশে ভাঙা হচ্ছে। তাহলে আপনি কম্পেয়ার করছেন সেখানকার সংখ্যালঘুদের সঙ্গে আমাদের রাজ্যের সংখ্যালঘুদের, ঠিক বললাম? একদম ঠিক কথা। কম্পেয়ার তো আমি করবো, কারণ কি, তারা আমাদের দেশের, আমাদের যারা হিন্দুরা, তারা যদি ওখানে সুস্থভাবে, সবলভাবে, শান্তিপূর্ণভাবে থাকতে না পারে, তাহলে আমরা তো তাদের উপর অত্যাচার করছি না। ভারতবর্ষে প্রচুর মুসলিম সম্প্রদায় আছে, প্রচুর মুসলিম, এবং আমরা কিভাবে ধর্ম বিনিময় করে আমরা এখানে অবস্থান করি। আমরা কখনো কোনো অন্য ধর্মের কোনো মানুষকে তাদের ধর্মের আঘাত করি না, তাদের ওপর অত্যাচার করি না। কিন্তু কি হচ্ছে, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে। আমরা যদি সেটাকে প্রতিবাদ না করি, তাহলে এর পরের দিন তার যেমন কাশ্মীরে হয়েছিল, পাকিস্তানে হয়েছিল, তাদের নির্দয়ভাবে খুন হতে হবে। না, আমি একটু ইন্টারাপ্ট করি অদিতি। আপনারা তো ধর্মীয় রাজনীতি করতে একদম সিদ্ধহস্ত, মানে একদম টপ র্যাঙ্কিং দলের মধ্যে একটা মনে হয়। আমার তো তাই মনে হয়, মানুষজন তাই বলে। এই প্রসঙ্গে আপনাকে বলবো নিশ্চয়ই। আমি প্রশ্নটা করে নিই। তাহলে এটা নিয়েও কি আপনারা রাজনীতি শুরু করলেন এখানে? বলুন। আপনাদের কি একবারও মনে হচ্ছে, একবারও আপনারা সেই জায়গা থেকে হৃদয় দিয়ে চিন্তা করুন তো, বাংলাদেশে যেসব হিন্দুরা আছে তারা তো বহু বছর ধরে আছে, তারা তো চলে আসেনি ভারতবর্ষে। বাংলাদেশটাকে তারা আপন করে তারা সেখানে ব্যবসা বাণিজ্য পরিবার নিয়ে থাকতো, তারা মুসলিমদের সঙ্গে সহাবস্থান করে থাকতো। তাহলে আজকের দিনে কেন তাদের ওপর আঘাত আনা হচ্ছে? এবং এই প্রতিবাদটা করা উচিত ছিল শাসক দলের মমতা ব্যানার্জির। তিনি কিন্তু, দাঁড়ান আমাকে বলতে দিন, তিনি কিন্তু কোনো প্রতিবাদ করছেন না। তিনি, তার উচিত ছিল সর্বপ্রথম এখানে প্রতিবাদ করার, কিন্তু তিনি আমাদের পশ্চিমবঙ্গে যারা সংখ্যালঘু সম্প্রদায়, তিনি অনেকটাই বেশি তাদের অধিকার দিয়েছেন। তাদের ওপর তিনি কোনো রকম অত্যাচার তো দূরে থাক, তাদেরকে অনেক বেশি কি বলবো, তাদের ওপর অনেক বেশি তিনি সহৃদয় দেখিয়েছেন। কিন্তু তার উচিত ছিল যেটাকে প্রতিবাদ করা, তিনি তো প্রতিবাদ করেননি। কিন্তু আমরা যদি মুখ বুজে থাকি, ধরুন হিন্দু জাগরণ মঞ্চকে কেন রাস্তায় নামতে হবে? আজকে তো নামার কথা ছিল না, এই ঘটনা তো এতদিন হয়নি। এত রাজনৈতিক দল থাকতে আপনারাই কেন, আমার স্পেসিফিক প্রশ্ন, আপনারাই কেন, মানুষজনও তো জানতে চাইবেন, প্রথম কর্মসূচি ডিক্লেয়ার করলেন, ঘোষণা করলেন যে আমরা পেট্রোপোলে অবরোধ করব? অলরেডি বেহালাতে আমরা মিছিল দেখেছি। তো আমার প্রশ্ন, আপনারাই প্রথম এই রাজ্যে এই যে যা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে,
নিন্দনীয় ঘটনা ডেফিনেটলি। কেন্দ্রীয় সরকার থেকেও বলা হয়েছে এবং তার পাল্টা প্রত্যুত্তর দিয়েছে ঢাকার গভর্নমেন্ট, কিন্তু আপনারাই প্রথম কেন ভয়েস আউট করলেন? এটাই আমার স্পেসিফিক প্রশ্ন বলি। সাধারণ মানুষের ঘরে ঘরে কিন্তু এটা নিয়ে আলোচনা হচ্ছে, তারা রাজনীতি করে না। প্রত্যেকটা মানুষের বাড়িতে যদি যান, একদম নিচু তলা থেকে, প্রান্তিক মানুষ থেকে যারা বহুতলে থাকে, তারাও কিন্তু এটা নিয়ে আলোচনা করছে। এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা, এবং যদি কেউ প্রতিবাদ না করে তখন তো বিজেপি প্রতিবাদ করবে। এবং বিজেপি এটা নিয়ে কিন্তু আজকে হাউসে প্রতিবাদ করেছেন, শুনুন, এটা মুখ্যমন্ত্রী আজকে প্রতিবাদ করেছে। আমরা প্রতিবাদ করার পর যখন দেখছে বিজেপি, যখন মানুষ এটাকে সাপোর্ট করছে, ওনার তো একটাই ভয় যে আরে জনগণ তো বিজেপিকে সাপোর্ট করে। বুঝলেন মানুষ সাধারণ মানুষ সাপোর্ট করছে, সাধারণ মানুষ প্রতিবাদ জানাচ্ছে প্রত্যেকটা জায়গায় জায়গায়। শুনুন, তারা তো রাজনীতি করে না, তারা মিছিল করে বেরোবে, তারা তো রাজনীতি করছে না। কিন্তু আমরা যদি প্রতিবাদ তো আন্দোলন, আর্যিকর আন্দোলনের সময় মানুষ রাস্তায় নেমেছিল, রাস্তায় বলেছিল নিশ্চয়ই করবে এই প্রতিবাদ। শুনুন, এই প্রতিবাদ যদি এই প্রসঙ্গেও আপনাকে বলবো, অবশ্যই আপনি এটা শেষ করে দিন, এটা শেষ করে আপনাকে সেই প্রসঙ্গে আসবো। অবশ্যই যদি আজকে বিজেপি প্রতিবাদ না করতো, যদি সবাই চুপচাপ থাকতো, দেখবেন সাধারণ মানুষ কিন্তু এখন প্রতিবাদ করতে জেনে গেছে। তারা কিন্তু প্রতিবাদের রাস্তাটা ধরে নিয়েছে, প্রতিবাদ চোখ দিয়ে মুখ দিয়ে তারা প্রতিবাদ করতে শিখে গেছে। যখন কেউ প্রতিবাদ করে না, তখন সাধারণ মানুষ, জনগণ কিন্তু সেটা প্রতিবাদ করে। আজকে যদি বিজেপি প্রতিবাদ না করতো, দেখতেন ঘর ঘর থেকে মানুষ এসে সেটা প্রতিবাদ করতো। এটা অত্যন্ত অন্যায়। আজকে হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার করা হচ্ছে, তারা তো ভারতবর্ষে আসেনি, তারা তো বাংলাদেশটাকে আঁকড়ে ধরেছিল। কেন তাদের ওপর এইভাবে অত্যাচার করা হবে? কেন সাধু সন্ন্যাসীকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হবে? এটা কি 26-এর এজেন্ডা শুরু হয়ে গেল? না না, কখনোই নয়। শুনুন, এটাকে যদি আপনারা বলেন এজেন্ডা, আপনারা হৃদয় দিয়ে এটা ভাবুন তো, যেটা কি ন্যায্য কাজ করা হচ্ছে, এটা প্রতিবাদ করা উচিত না? কেন পেট্রোপোলে আমরা অবস্থান করব না? কেন বাংলাদেশ এতটা সুযোগ সুবিধা ভারতবর্ষকে নেয়ার পরও ওখানকার সংখ্যালঘু যে হিন্দুরা আছে তাদের ওপর অত্যাচার করবে? এটা একটা কোয়েশ্চেন মার্ক। এটা কেন বিজেপিকে বলতে হবে? কেন সেই জায়গাটা, সেই নেক্সাসটা তৈরি করেছে যে হিন্দুদের এখানে টিকতে দেবো না, অত্যাচার করে হিন্দুদের বার করব? তাহলে এখানে যারা সংখ্যালঘু মুসলিম, তারা তো কোনো অসুবিধাতে নেই, তারা তো ভালোভাবে আছে, তাহলে তোমরা কেন হিন্দুদের অত্যাচার করছো? এটাই একটা বড় প্রশ্ন। বিজেপি আন্দোলন করবে, হিন্দু জাগরণ মঞ্চকে নামতে হচ্ছে। কেন তৃণমূলরা প্রতিবাদ করেনি? এটাও একটা বিরাট বড় প্রশ্ন। এই প্রশ্নটাই আমি তুলে দিলাম। বেশ, তো অদিতি, যেটা আমি জিজ্ঞেস করবার পরবর্তী এটা প্রশ্ন আমি স্বাভাবিকভাবে আপনাকে জিজ্ঞেস করবো যে এই যে আন্দোলন করতে শুরু করলেন, আপনার রাস্তায় নামলেন, মানুষজন আপনাদের সাথে আছে, মানুষজন প্রতিবাদ করছে, অবশ্যই, কিন্তু মানুষজন ভোট দিচ্ছে না কেন? হ্যাঁ, এবার এই প্রসঙ্গে আপনাকে বলি, ভোট কি করে দেবে দাদা? আজকে ব্যালট বক্স যদি লুট করে কেউ পুকুরে ঝাঁপ দেয়, শুনুন, আজকে গরিব মানুষদের বাড়ি জ্বালানো হচ্ছে, বিরোধী দলটা করে বলে কোনো একটা দিবালোকে রাজপথে কোনো একটা মহিলাকে বিবস্ত্র করে তাকে কান ধরে উঠবোস করানো হচ্ছে। আজকে বিরোধী দল করার জন্য স্বামী স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে থ্রেট করে অন্য দলে জয়েন করানো হচ্ছে। আজকে আপনি দেখলেন সন্দেশখালির অবস্থা, সেখানে প্রত্যেকটা ঘরের মহিলাদের তুলে নিয়ে গিয়ে অত্যাচার করেছে। আজকে তাদের দলের নেতারা মেয়েদের সম্পর্কে যে ধরনের উক্তি করে, ধরুন মেয়র, সম্মানীয় মেয়র যেরকম বলছে যে রেখা পাত্র ও তো এমন একটা অমুক লোক মহিলা, মানে আমি মুখ দিয়ে উচ্চারণ করব না, সেই ধরনের শিক্ষা দীক্ষা আমার নেই যে আমি এটা মুখ দিয়ে উচ্চারণ করব। বা আজকে কি বলছেন হুমায়ুন কবির, ভরতপুরের বিধায়ক, তিনি বললেন 20% হিন্দুদের মেরে ভাগীরথীর জলে ফেলে দেবো। তারা যদি একটা বিরোধী দলের নেতা নেত্রীদের সম্পর্কে এই ধরনের কথা বলে, সাধারণ মানুষের সঙ্গে তারা কি ব্যবহার করে? আপনি এক্ষুনি যে প্রসঙ্গ বললেন, আপনি এক্ষুনি যে প্রসঙ্গ বললেন মহিলাদের নিরাপত্তা, মণিপুরে কি হচ্ছে দিদি? তখন তো আপনারা ভয়েস আউট করেন না, রাস্তায় নামেন না। হ্যাঁ, শুনুন, এবার একটা কথা বলি, আপনারা যে বলছেন মণিপুরে নিশ্চয়ই ভারত ভ্রমণে বেরোবেন। হ্যাঁ, বলুন, আপনি বলে নিন, তারপরে আমরা যেটা প্রশ্ন রাখবো, উত্তরপ্রদেশে কি আপনারা মনে করেন, আপনি মনে করেন আপনি নিজে একজন মহিলা, একদম আনবায়াসড আনসার দেবেন, আপনি দল ভুলে যান, একদম বলুন, আমি একদম উত্তরপ্রদেশের মহিলা, নিরপেক্ষ উত্তর দেব, একদম উত্তরপ্রদেশের একজন মহিলা রাত্রিবেলায় কাজ করে, যে সেক্টরেই কাজ করুক, কর্পোরেট সেক্টরে কাজ করুক কিংবা প্রাইভেট সেক্টরে কাজ করুক, তার যা সিকিউরিটি অর্থাৎ নিরাপত্তা, আর বাংলায় আপনি যেখানে আপনি থাকেন এক। আমাদের বাংলায় একদম নিরপেক্ষভাবে আপনাকে বলছি, 100% দায়িত্ব নিয়ে বলছি, আমাদের বাংলায় এখনকার দিনে কোনো নিরাপত্তা নেই। যতই আপনি ভারত ভ্রমণে বেরোন, কোনো নিরাপত্তা নেই। শুনে রাখুন, গ্রামে গঞ্জে মহিলাদের ওপর যে শারীরিক অত্যাচার হয়, সেটা পুলিশ স্টেশন পর্যন্ত আসে না, কোনো পুলিশ ফাঁড়ি পর্যন্ত সেটা আসতে দেওয়া হয় না। আমি দায়িত্ব নিয়ে বলছি, এলাকায় সালিশি সভা বসিয়ে পঞ্চায়েত মাধ্যমে সেটা নিষ্পত্তি করা হয়। উত্তরপ্রদেশ বা মণিপুরের কথা যেটা বললেন, সেটা মিডিয়া মারফত আমরা দেখতে পাচ্ছি, একটা দুটো
বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু পশ্চিমবঙ্গের বুকে অহরাত্র যেভাবে হচ্ছে, গ্রাম থেকে গ্রামাঞ্চলে, শহর থেকে শহরাঞ্চলে, সেগুলো কিন্তু পুলিশ ফাঁড়ি আসলে তবে না মিডিয়ার কাছে যাবে। মিডিয়ার মুখ বন্ধ। অনেক মিডিয়া আছে এটাকে ফোরকাস্ট করতে পারে না। সেখানে কি পঞ্চায়েতকে দিয়ে, পঞ্চায়েত তো তৃণমূলের, তারা বসে নিজেরা সালিশি সভা করে সামান্য একটা টাকা দিয়ে সেটা নিষ্পত্তি করে। কেন আপনি জানেন না মুখ্যমন্ত্রী কিভাবে মেয়েদের সম্মান নিয়ে টাকা ডিক্লেয়ার করেছেন? এরকম হলে 20,000 টাকা, অমুক ভাবে শারীরিক অত্যাচার হলে 30,000 টাকা। তো মহিলারা তার পাশে আছে, কোন রাজ্যের মুখ্য কোনোভাবে পাশে নেই। মহিলারা তো তার পাশে এখনো না নেই, এখনো তার জনপ্রিয়তা, যেখানে তিনি যাচ্ছেন ভোটে যাচ্ছেন। আমি এই প্রসঙ্গে আপনাকে বলতে চাই, আপনি বললেন না মহিলারা পাশে আছে, চলুন এই প্রসঙ্গে আপনাকে বলছি। আমাদের দেশের মহিলাদের কর্মক্ষমতাকে নিয়ে নেওয়া হয়েছে, মহিলাদের ভিক্ষুক বানানো হয়েছে। কেন বলবো না? আজকে মহিলাদের ওপর কাজ তুলে দিক, কুটির শিল্প তৈরি করুক, হাতের কাজ শেখাক, তারা কাজ করে টাকা নেবে। কেন ভিক্ষাবৃত্তি হবে? কেন মহিলাদের 5 টাকা? আপনি কোন টাকা ভিক্ষা বলছেন? নিশ্চয়ই এই যে 1000 টাকা, এই যে লক্ষ্মী ভান্ডার, এটাকে ভিক্ষাবৃত্তি বলবো না তো? কিন্তু মহারাষ্ট্র গভর্নমেন্ট তো অলরেডি শুরু করেছে। শুনুন, মহারাষ্ট্র বা গুজরাটে প্রচুর প্রজেক্ট আছে। শুনুন, এখানকার আপনাকে আবার বলবো, আপনাকে শুনতে হবে ধৈর্য নিয়ে। আমি কিন্তু বলুন প্লিজ বলুন। আজকের দিনে শিক্ষিত যুবকরা আজকে শ্রমিক তৈরি হচ্ছে, কোথায় যাচ্ছে কাজ করতে? গুজরাটে। কোথায় যাচ্ছে কাজ করতে? মহারাষ্ট্রে। আমাদের দেশে কোনো প্রজেক্ট নেই, আমাদের রাজ্যে কোনো প্রজেক্ট নেই। আগে আমরা কি দেখতাম যে এখানে বিভিন্ন রকম মেস থাকতো, মেসে বিভিন্ন আমাদের অন্যান্য যে পারিপার্শ্বিক রাজ্যগুলো, নেবার রাজ্যগুলো, সেখান থেকে তারা মেসে থাকতো, কলকাতার বুকে চাকরি করতো। কিন্তু এখন চাকরি নেই, কোনো জায়গায় কোনো প্রজেক্ট নেই। দুপুরবেলা বসে বসে ছেলেরা চায়ের দোকানে বসে গল্প করে, সিগারেট খায়, রাত্রিবেলা ঝান্ডা হাতে নিয়ে বেরোয়। আজকে মেয়েদের হাতে টাকা তুলে দিচ্ছে, তোমাদের কিচ্ছু করতে হবে না, তোমরা ভোটটা দিয়ে দাও, মাসে মাসে আমি টাকা দেবো। এই আঙ্গিকে রাজনীতি চলছে। কেন মেয়েদের হাতে কাজ তুলে দেওয়া হবে না? একটা বিরাট শক্তিকে দমনীয় করে রাখা হয়েছে, দমিয়ে রাখা হয়েছে। এই দমিয়ে রেখে কি মহারাষ্ট্র এত ভোট পেলেন? শুনুন, এই ধরনের আমরা যে পশ্চিমবঙ্গের যে দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতিকে আমি আড়াল করে আজকে মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ নিয়ে আলোচনা করলে দুর্নীতি কিন্তু চাপা দেওয়া যাবে না। তাহলে আপনি স্বীকার করছেন এই পশ্চিমবঙ্গের দুর্নীতি এইভাবে চাপা দেওয়া যাবে না। আপনি যে তিনটে স্টেটের নাম বললেন, আপনি স্বীকার করছেন আপনাদের গভর্নমেন্ট সেখানকার কোনো দুর্নীতি এমন নয় যে পশ্চিমবঙ্গকে ছাপিয়ে গেছে। পশ্চিমবঙ্গে প্রচুর দুর্নীতি। আপনি কোন কথায় বলবেন? শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, মিড ডে মিলে দুর্নীতি, রাস্তা নির্মাণের দুর্নীতি, আবাস যোজনায় দুর্নীতি। আজকে আরজি কর নিয়ে কি হলো? আজকে এই মেয়েটা বিচার পেল, সাধারণ মানুষ আজকে রাস্তায় নেবে এর প্রতিবাদ জানিয়েছে। আজকে কি 5 দিন ধরে সমস্ত তার প্রমাণগুলোকে লোপাট করা হলো। কিন্তু অরিদিদি, আমি মানলাম প্রচুর মানুষ রাস্তায় নেমেছেন, রাত দখল বোধহয় কোনোদিন মানুষ দেখেননি, সব মানলাম। আপনারাই তো বলেছিলেন দাবি 1, দফা 1, মুখ্যমন্ত্রী পদত্যাগ। কোথায় গেল? এত মানুষ রাস্তায় বেরোলেন, এত মানুষ প্রতিবাদ করলেন, আমরা সব দেখেছি, যে সত্যি কথা এরকম আগে দেখিনি। কিন্তু তারপর কোথায় গেল? এখন তো কোনো তার লেশমাত্র দেখা যাচ্ছে। অবশ্যই তো প্রতিবাদ হচ্ছে বলেই তো আপনারা এই নিয়ে আমাদের প্রশ্ন করছেন। অবশ্যই আরজি কর নিয়ে প্রতিবাদ হচ্ছে, এবং সেই প্রতিবাদগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে শাসক দল। আমরা কি প্রতিবাদ করছি না? আমরা তো লাগাতার এই যে বাংলাদেশ ইস্যু চলে এসছে, এখন আবার বাংলাদেশ ইস্যু, কিন্তু প্রতিবাদ ওই আন্দোলন শেষ, আবার এটা না, আমাদের প্রতিবাদ লাগাতার আছে। কোনো জায়গায় আপনি প্রতিবাদ থামাতে পারবেন না। বিভিন্ন জায়গা জুড়ে আমাদের প্রতিবাদ। খাবারের পদের মতো, মানে এটা যদি পছন্দ না হয়, নতুন ডিশ যদি আমরা চুপচাপ থাকি না, আজকে দুর্নীতির সংখ্যাটা আরো বেড়ে যাবে। আপনি নিজে অন্তত শুধু কিছু মনে করবেন না, চ্যানেলে বসে আছেন, আপনি নিজে জানেন যে পশ্চিমবঙ্গ জুড়ে কতটা দুর্নীতি। আপনাকে একটা কথা মনে করিয়ে দেবো, এই যে আবাস যোজনা, এই আবাস যোজনায় চলে আসছি। আবাস যোজনায় গরিব মানুষদের মাথার উপর ছাদ দেবে, তাই তো? এই আবাস যোজনায় 30 লক্ষ হাজার কোটি টাকার দুর্নীতি আছে। বেশ, যে টাকাটা ডোনেট করা হয়েছে সেখানে মাত্র 4,400,00,000 বাড়ির জন্য টাকা দেওয়া হয়েছে। বাদ বাকি টাকা কোথায় গেল? একটা কোয়েশ্চেন মার্ক। এই যে বলে না 100 দিনের কাজে কেন্দ্রীয় সরকার বাধা দিয়েছে, 100 দিনের কাজে 2,05 কোটি টাকার তছরূপ আছে। আপনি জানেন এটা? মিড ডে মিলের জন্য 1,600 কোটি টাকা কেন্দ্র থেকে পাওয়া হয়েছে, সে টাকা কোথায় গেল? হিঙ্গলগঞ্জে গিয়ে তিনি কম্পেনসেশন দিচ্ছেন, তিনি অমুক জায়গায় গিয়ে কম্বল দান করছেন, তার কি বাড়ির টাকা? তাকে যে খাতে টাকাটা দেওয়া হয়েছে সেই টাকা তিনি ইউজ করতে পারতেন। এবং প্রতিবাদ করলেই বলবে বিজেপি খোরাক নিচ্ছে, বিজেপি ভোট ব্যাংক বাড়াচ্ছে। তা প্রতিবাদ তো করতেই হবে। সাধারণ মানুষ তো জানতে পারছে না, তাদের তো মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ গরিব মানুষরা যারা দিন আনে দিন খায়, যাদের মাথার ওপর চালটা নেই, তাদেরকে গিয়ে 1000 টাকা করে
একটা ফ্যামিলিতে 3 জন মহিলা থাকলে শাশুড়ি আর মনে করুন 2টো বউ 3000 টাকা করে পাচ্ছে, তারা তোমরা মুখ বন্ধ করে ভোটটা দিয়ে যাও। তারা দিদিকে গিয়ে ভোট, চালকে দিচ্ছে, দিদি দিচ্ছে, তারা তো যায় না বিপিএল এর চালটা অটল বিহারী বাজপেয়ী স্যাংশন করে দিয়ে গেছে। বেশ দিদি, এবার আপনাকে যেটা জিজ্ঞেস করবো, দুটো প্রশ্ন করব। শিয়ালদা থেকে কিন্তু বিশাল মিছিল বাংলাদেশ কাণ্ডের জন্য কিন্তু আজকে বের করা হয়েছে। আমরা মণিপুর নিয়ে কিন্তু আজকের ইনসিডেন্ট নয়, অনেকদিন আগে থেকে কিন্তু মণিপুর আছে। সেই মণিপুর নিয়ে তো আমরা কোনো মিছিল দেখলাম না এখন আজ পর্যন্ত বাংলায়, প্রথম। দ্বিতীয় প্রশ্ন করব যেটা, এখানে আমাদের অনেক এই প্রোগ্রামে, এই শোতে অনেক অতিথিরা এসছেন, হ্যাঁ, মানে সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের আছে। বামফ্রন্টের পক্ষ থেকে যিনি এসেছিলেন তিনি বলছেন আপনাদের সঙ্গে তৃণমূলের সেটিং আছে তো, এবং তার জন্য আরজি করার আন্দোলনও কোনোদিনও মানে সলভ হবে না। আর এটাও যে আপনারা নতুন আনলেন, এটাও সেটিং, মানে এই যে আন্দোলন আপনারা হাইজ্যাক করে আনলেন বাংলাদেশ থেকে, এটা হাইজ্যাক করা হলো, উনি বলছেন এটাও সেটিং। বামফ্রন্ট আমলে মানে মূল কথা হলো তৃণমূলের সঙ্গে বিজেপি সেটিং। বলুন। আচ্ছা, বামফ্রন্ট আমল থেকে ওই নেক্সাসটা চলছে আরজি করে, মধুজাদিকে বলে দেবেন, ওরা বিভিন্ন জায়গায় আলোচনা করছে। বামফ্রন্ট আমল থেকে ওই নেক্সাসটা চলছে। এখন সে সন্দীপ ঘোষকে হাতটা মানে হ্যান্ড ট্রান্সফার করা হয়েছে, সন্দীপ ঘোষকে হস্তান্তর করা হয়েছে, ওটা চলছে কিন্তু বামফ্রন্ট আমল থেকে। তখন বামফ্রন্টের আমলেও 2 জন ডাক্তার কিন্তু নৃশংসভাবে মার্ডার হয়েছে। একজনকে একটা বাক্সবন্দি অবস্থায় পাওয়া গেছে ডেড বডি, একজনকে গ্যাংটক না কোথায় পাহাড়ি অঞ্চলে তাকে মৃতদেহ তার পাওয়া গেছে, তার নাকি ড্রাগ এফেক্টেড। এগুলো কিন্তু সমস্ত কিছু সেই সময় থেকে সেই দুর্নীতি চলছে। বামফ্রন্টকারী হস্তান্তর করেছে তৃণমূলকে। তারা কি করে বলে আমরা তো ক্ষমতায় ছিলাম না, ক্ষমতায়তে ছিল বামফ্রন্ট, বামফ্রন্টের আমল থেকে এই নেক্সাস চালু হয়ে গেছে। আপনার গভর্নমেন্টের মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সময় দিলেন না তার বাবা মাকে, নির্যাতিতার বাবা মাকে 5 মিনিটের জন্য তিনি সময় সাক্ষাৎ চেয়েছিলেন, সেখানে মুখ্যমন্ত্রী নিজে তার বাড়ি গেছেন। আপনি দলীয় মুখপাত্র, কি বলবেন? মুখ্যমন্ত্রী বাড়ি যাবে না কেন? মুখ্যমন্ত্রীর মদতেই তো সন্দীপ ঘোষ এত বড় নেক্সাস চালাচ্ছে, তাকে তো যেতেই হবে। তিনি তো 5 দিন দায়িত্ব নিয়ে প্রমাণ লোপাট করেছেন, তাকে তো যেতেই হবে। বাবা মার মুখ বন্ধ করার জন্য তাকে যেতে হবে, কারণ আমরা তো দোষটা করিনি, দোষটা তো তিনি করেছেন। তিনি প্রথম কেন প্রতিবাদ করলেন না? 5 দিন ধরে কেন প্রমাণ লোপাট করা হলো, বা কেন সন্দীপ ঘোষের মতন এরকম লোক এত দিন ধরে নেক্সাসটা চালাচ্ছিল? কি ছিল না সেখানে? অশ্লীল নৃত্য করা, মেয়েদের দিয়ে নোংরা কাজ করানো, ডেড বডি থেকে অর্গান বার করে বিক্রি করা, এমনকি ওই অঞ্চলের যত ফুড কোর্ট সব একটা অংশ সন্দীপ ঘোষকে দিতে হতো। আপনি চিন্তা করুন তো, যে একটা মানুষ এতগুলো দুর্নীতি এতদিন ধরে চালাচ্ছে, তাদের মাথার ওপর কি কোনো প্রভাবশালী লোকের হাত ছিল না? কার হাত ছিল বলে? অবশ্যই ছিল, শাসক দলের অবশ্যই ছিল, না দেশে চালাচ্ছিল কি করে? কারুর চোখে পড়লো না, তাকে চোখ রাঙানোর ক্ষমতা কারুর নেই। একটা ভাবে মেয়েকে নৃশংসভাবে মৃত্যু হলো, তাকে মার্ডার করা হলো, কেউ কোনো মুখ খুললো না। এটা কিভাবে চলতে পারে? একটা সাধারণ মানুষ তো এটা করতে পারবে না। তো মুখ্যমন্ত্রী তো যেতেই হবে, কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি সময় দেওয়া উচিত ছিল না? হ্যাঁ, অবশ্যই। আপনি একজন মহিলা ভাই, বলুন তো। হ্যাঁ, শুনুন, সময় দিলে তো হবে না, এটাকে এই ব্যাপারটাকে শেষ করতে হবে। সময় দিয়ে কোনো লাভ নেই। তার বাবা মার কাছে কি বলতেন? তার বাবা মার কাছে মুখ্যমন্ত্রীকে যেতে হবে, কারণ তাকে জবাবদিহি করতে হবে। তার আন্ডারে চলছে, তাকে জবাবদিহি করতে হবে। সন্দীপ ঘোষ হচ্ছে তৃণমূলের নেতা, তাকে চলছে। এটা সিবিআই দেখছে। নিশ্চয়ই শুনুন, সিবিআই কবে থেকে দেখেছে? 5 দিন ধরে তো প্রমাণ লোপাট হয়েছে, বেসিন ভেঙে দেওয়া হয়েছে, দেয়াল ভেঙে দেওয়া হয়েছে, সমস্ত প্রমাণ লোপাট করা হয়েছে। তারপরে হাতে তুলে একটা মানে ব্লাড ফ্লাড গুলো পর্যন্তকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, কোনো ব্লাডের চিহ্ন পর্যন্ত নেই। তারপরে তো সিবিআইকে দেওয়া হয়েছে। প্রথম দিন উনি কেন প্রতিবাদ করেননি? প্রথম দিন দাঁড়িয়ে থেকে ওনার অ্যারেস্ট ওয়ারেন্ট বার করা উচিত ছিল এবং প্রতিবাদ করা উচিত ছিল। ওনাকে বাবা মার কাছে যেতে হবে, উনি যেতে বাধ্য। আর আমার দ্বিতীয় প্রশ্নটা, আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে এই যে বাংলাদেশ নিয়ে মিছিল, বিশাল মিছিল, শিয়ালদা কিন্তু পুরো ব্লকড হয়ে গেছে। মণিপুর নিয়ে তো মিছিল করেন না আপনারা কেন? মণিপুর শুনুন, আজকে বাংলাদেশে হিন্দু, সেখানে কি মহিলারা থাকেন? শুনুন, সমগ্র হিন্দুদের সেখানে অত্যাচার করা হচ্ছে। একটা বিরাট সংখ্যক হিন্দু সেখানে বিপদে পড়ে আছে। সেটাকে আপনারা কেন মানে নেক নজরে দেখছেন না? এটাকে বলছেন ভোট ব্যাংক করা। তাদের পাশে দাঁড়ানো উচিত নয় কি? বিবেকের খাতিরে আপনি নিরপেক্ষভাবে বলুন। আপনি যেমন আমাকে বললেন নিরপেক্ষভাবে, আপনি একজন নিরপেক্ষভাবে যে কোনো সম্প্রদায়ের আপনি হতে পারেন। আপনি মুসলিম হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, হিন্দু হতে পারেন। ধর্মের জন্য কোনো মানুষকে এইভাবে অত্যাচার করা, এটাকে নিশ্চয়ই আপনার সাপোর্ট করা উচিত নয়। নিশ্চয়ই কেউ করবে না, একদমই উচিত নয়। এবং এটাকে নিয়ে প্রতিবাদ করাটা কিন্তু কোনো ভোট ব্যাংক তৈরি করার জন্য নয়, সাধারণ মানুষ তার বিবেক থেকে এটাকে প্রতিবাদ করছে। ঠিক আছে?
কিন্তু মিছিল তো কোনো প্রতিবাদ করছেন নিশ্চয়ই, কিন্তু আজকে যে মিছিল হচ্ছে তাতে তো নিশ্চয়ই আপনারা আছেন, সাপোর্ট আছে, না হলে এত বড় মিছিল কি করে হয়? এই সেম ইস্যু নিয়ে যেখানে মহিলা হয়ে মহিলা নিরাপত্তা একটা বড় প্রশ্ন, মণিপুরে যা হয়েছে, হ্যাঁ, মানে যা ঘটনা হয়েছে, মানে এর নিন্দার ভাষা নেই, সেখানে একজন মহিলা হয়ে আপনাদের কি মনে হয় না যে এখানেও তার প্রতিবাদ হিসেবে একটা মিছিল করা দরকার ছিল? আচ্ছা, এবার একটা কথা বলি, মণিপুর নিয়ে আপনি কথা বলছেন, ভারত ভ্রমণে বেরিয়েছেন, খুব ভালো কথা। ভারত ভ্রমণে বেরোয়নি, শুনুন, আপনারা যেখানে দায়িত্বে আছেন, যেখানে আপনাদের গভর্নমেন্ট আছে, শুনতে হবে। পশ্চিমবঙ্গে যেভাবে দিনের পর দিন হিন্দুদের অত্যাচার, হিন্দু মেয়ে কেন, আমি যে কোনো মহিলার কথা বলবো, এখানে হিন্দু মুসলিম, কারণ মেয়েদের সম্মানটা কোনো জাতি ধর্ম নির্বিশেষে হয় না, সম্মানটা সম্মানই হয়, সে হিন্দু হোক আর মুসলিম হোক। একটা মেয়ের সম্মান মানে সেটা সম্মান। এবং হিন্দু প্রত্যেকটা মেয়েদের ক্ষেত্রে দিক থেকে কামদুনি আপনি চিন্তা করুন, আজকে পার্ক স্ট্রিট কাণ্ড, আজকে যেভাবে নৃশংসভাবে কামদুনির মেয়েটাকে হত্যা করা হয়েছে, এবং যে কটা আসামি সব কটা বাইরে হাওয়া খাচ্ছে, সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে দায়িত্ব নিয়ে। আমরা মিছিল কত করব? আমরা নিজের রাজ্যের জন্য মিছিল হাল একদমই ছাড়বো না। আমাদের প্রতিবাদ চলছে এবং চলবে। আমাদের প্রতিবাদ আপনারা দেখতে পাচ্ছেন বলেই আপনাদের প্রশ্ন উঠছে যে আমরা ভোট ব্যাংকের জন্য প্রতিবাদ করছি। আমরা বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব এবং আমাদের লাগাতার আন্দোলন। না, এটা মানলাম, এটা আমি অ্যাপ্রিসিয়েট করলাম এবং সাপোর্ট করলাম নিশ্চয়ই যে প্রতিবাদ আপনারা করছেন, কিন্তু মানুষ আপনাদের সাথে আছে, কিন্তু মানুষ সাথে থাকলে তো মানুষ আপনাদের সাপোর্ট করবে, নিশ্চয়ই আপনাদেরকে ভোট দেবে। 26-এ কি আপনারা ক্যান্ডিডেট দিতে পারবেন 294টি সিট? আমরা কি ক্যান্ডিডেট দিতে পারি না? এবং আপনি খুবই ভালো করে জানেন যে গ্রামে গঞ্জে কিভাবে দুর্নীতি করা হয়। দরজা বন্ধ করে ছাপ্পা ভোট, বাইরে থেকে পুলিশ পাহারা দেয়। সেকালের দিন চলে গেছে তো, যদি এখন আর নেই। এখন শুনুন, আজকে মিডিয়া, আজকে আপনাকে বলছি, বুথে ক্যামেরা থাকে। আজকে ফুলবাড়িতে বিধায়িকা, যেখানে ছাপ্পা ভোট হচ্ছে, ভোট ব্যাংক, ভোট বাক্স লুট হচ্ছে, তিনি গেলে পুলিশ তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় যে আপনাকে ঢুকতে দেওয়া হবে না। কেন? ওয়েবকাস্টিং সব বুথে হয়তো দেওয়া হবে না। আজকে বিভিন্ন আজকে আমাদের উত্তরবঙ্গ বলুন, দক্ষিণবঙ্গ বলুন, সব জায়গায় আজকে পুলিশ প্রোটেকশন দিয়ে ফলস ভোট করানো হচ্ছে। আজকে ব্যালট বক্স লুট হচ্ছে, আজকে পুকুরে ব্যালট পেপার পাওয়া যাচ্ছে, আজকে বাড়ির ঘরের মধ্যে ব্যালট বক্স পাওয়া যায়। এমনকি আপনি কিছুদিন আগে সন্দেশখালীতে দেখেছেন যে কিভাবে সেখানে দুর্নীতি করা হয়েছে। তারপরে কি করে বলেন মানুষ স্বতঃস্ফূর্তভাবে, মানুষ তো ভোট দিতে যেতে পারে না ভাই, তালা মেরে দেওয়া হয়, দরজায় আগের দিন রাত্রিবেলা বলে দেওয়া হয় যে ভোট দেওয়া যাবে না, সেখানে মানুষকে অত্যন্ত অত্যাচার করা হয়। প্রান্তিক মানুষ, তারা দুর্বল, অর্থনৈতিক থেকে দুর্বল, তারা শিক্ষাগত যোগ্যতা থেকেও দুর্বল, তারা ভীত স্বতন্ত্র, তারা কিন্তু ভোট দিতে যেতে পারে না। ভোট যদি স্বতঃস্ফূর্তভাবে ওঠো, তাহলে এইভাবে তৃণমূল জিততে পারে। কেন্দ্রীয় বাহিনী তো আপনারা চান, সব ভোটেই চান। ইনফ্যাক্ট মুখ্যমন্ত্রী যখন 2011 ক্ষমতায় আসেন তখনও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট উনিও চাইতেন একদম, কিন্তু কেন্দ্রীয় বাহিনী তো স্বরাষ্ট্র মন্ত্রকের মধ্যেই পড়ে, এখতিয়ারে পড়ে বলে জানি আমি। তা সত্ত্বেও এই অবস্থা কেন? কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করে কে? পরিচালনা করার দায়িত্ব কিন্তু রাজ্য পুলিশ। অবশ্যই রাজ্য পুলিশ, তাদেরকে রাজ্য পুলিশ এমন জায়গায় কেন্দ্রীয় বাহিনী, যেখানে ফলস ভোট হচ্ছে সেখান থেকে অনেক দূরে তারা তো এলাকা চেনে না, তাদের তো পরিচালনাটাই ভুলভাল করা হয়। সেখানে যে বিজেপির কার্যকর্তারা যদি যায়, তার মঞ্চ থেকে তাদের এমএলএ বলছে ঠ্যাং ভেঙে রেখে দেবো, গলা কেটে রেখে দেবো, এই ধরনের ভাষা প্রয়োগ করে। সেখানে কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করে সেই অঞ্চলের পুলিশ, এবং তাদের কাছে ইনস্ট্রাকশন থাকে যে অমুক জায়গায় তাদেরকে নিয়ে যাও, যে জায়গায় ভোট লুট হচ্ছে, যে জায়গায় ফলস ভোট পড়ছে, সে জায়গায় কেন্দ্রীয় বাহিনী পৌঁছতে পারে না। তা ফল তো হবেই, কারণ পুলিশ পুরোপুরি দালালি করছে, পুলিশ পুরোপুরি মদতপুষ্ট। পুলিশ যদি আজকে সঠিকভাবে হতো, বলে না পুলিশ ঠিক থাকলে মন্দিরের পাশ থেকে একজোড়ো জুতো চুরি হয় না, তাহলে পুলিশ থাকাকালীন কেন মানুষকে আন্দোলন? আমাকে একটা প্রশ্ন বলুন তো, আজকে যদি পুলিশ যদি সঠিকভাবে কাজ করে, তাহলে সাধারণ মানুষকে তো রাস্তায় নামতে হবে না। রাজ্যের পুলিশকে আপনি কি বলবেন, কিভাবে ডিফাইন করবেন? রাজ্যের পুলিশ তো শাসক দলের মদতপুষ্ট। রাজ্যের পুলিশ যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতো, এত বড় বড় কাণ্ড হতো না। আজকে আপনি বিভিন্ন জায়গার কথা বলছেন, পশ্চিমবঙ্গে প্রতিটা জায়গায়, প্রতিটা ব্লকে আজকে অসভ্যতা হচ্ছে, আজকে দুর্নীতি হচ্ছে, দুর্নীতিতে ভরে গেছে। কিন্তু প্রতিবাদ, আমরা হলাম এখানে বিরোধী দল, আমরা প্রতিবাদ করলে বলবে এই অমুক করছে তমুক করছে। বাংলাদেশ নিয়ে প্রতিবাদ করা, এটা তো করতেই হবে। এবং বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি, আজকে মিড ডে মিল নিয়ে, মিড ডে মিলের টাকা বলছে কেন্দ্রীয় সরকার মিড ডে মিলের টাকা দেয় না। মিড ডে মিলের 1600 কোটি টাকা যে বরাদ্দ করা হয়েছিল, ওই টাকা নিয়ে হিঙ্গলগঞ্জে তিনি কম্বল বিতরণ করেছেন, বকটুইতে গিয়ে কম্পেনসেশন দিচ্ছেন। এগুলো তো হচ্ছে, এগুলো তো হচ্ছে। আমাদের সময় আমরা শেষ করতে হবে। যদি একদম শেষ প্রশ্ন করব, একদম সংক্ষেপে বলবো। 2026 তো কিছুদিন আর 1 বছর মতো সময় বাকি আছে। 2026-এ কি আপনারা বিরোধী দল হতে পারবেন? 2026-এ আমরা বিরোধী দল হতে পারবো, 2026-এ আমরা শাসন করব। বেশ,
এটা নিয়ে আমরা পরে একটা এপিসোড করব। অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। খুব ভালো লাগলো আমার এই আপনাদের ক্রাইব টিভিতে এসে। এই ধরনের একটা আলোচনার যে প্রোগ্রাম এরকম প্রত্যেকটা চ্যানেলে করা উচিত। আর আজকের বিষয়বস্তুটা আমাকে খুব আকর্ষণ করেছে, বেশ বিভিন্ন মানুষের কাছে কথাগুলো পৌঁছচ্ছে। খুব ভালো লাগলো যে একটা সামাজিক একটা আলোচনার বিষয়বস্তু হলো, তো খুব ভালো লাগলো। আমি খুব খুশি হলাম আপনাদের চ্যানেলে এসে। অবশ্যই অনেক ধন্যবাদ আপনাদের সকলকে, অনেক ধন্যবাদ। এবং এই অনুষ্ঠান একটা নীতি নির্ণয় না দুর্নীতি এরকম ভাবে চলতে থাকবে। আর অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার, ভালো থাকবেন।